প্রশাসনিক নিয়োগে বিশেষ রাজনৈতিক দলকে প্রাধান্য দিচ্ছে সরকার, অভিযোগ বিএনপির। ক্ষমতায় এলে সমতার ভিত্তিতে উন্নয়নের আশ্বাস জামায়াতের। যদি এই দেশের খেদমতের দায়িত্ব দেন, জনগণের ন্যায্য প্রয়োজনকে বিবেচনায় নিয়ে সমন্বিত সুষম উন্নয়ন হবে ইনশাআল্লাহ। বিভিন্ন জায়গায় প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে বিশেষ কোনো রাজনৈতিক দলকে তারা প্রাধান্য দিচ্ছেন। হাসিনা সরকারের উচ্চ প্রবৃদ্ধির দাবি ছিল জালিয়াতি। রয়টার্সকে ডক্টর ইউনূস জাতিসংঘের ব্যবস্থাপনায় রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্মেলন চলতি বছরেই। প্রফেসর ইউনূস বলেছেন যে রোহিঙ্গাদের নিয়ে একটা বড় ইন্টারন্যাশনাল একটা কনফারেন্স হবে এবং এই ইন্টারন্যাশনাল কনফারেন্সটা এই বছরই শেষের দিকে সেকেন্ড হাফে হবে। শতভাগ পদোন্নতি সহ প্রাথমিকে সহকারী শিক্ষকদের বেতন 10ম গ্রেডে বাস্তবায়নের দাবি। কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ। একজন শিক্ষক কখনোই রাষ্ট্রের তৃতীয় শ্রেণীর কর্মচারী হইতে পারে না। সহকারী শিক্ষক যেন 10ম গ্রেড পায়, শুধু একটাই দাবি আমাদের। এবং অমর একুশে বইমেলায় প্যাভিলিয়ন বরাদ্দ নিয়ে বৈষম্যের অভিযোগ প্রকাশকদের। মেলায় শৃঙ্খলা ফেরাতে তৎপর বাংলা একাডেমি। স্বাগত। এখন বিকেলে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তন্ময় কুমার রায়। প্রশাসনিক নিয়োগে বিশেষ রাজনৈতিক দলকে প্রাধান্য দিচ্ছে সরকার, এমন অভিযোগ করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এছাড়াও কিংস পার্টি তৈরির চেষ্টা চলছে বলে মন্তব্য করে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এদিকে দিনের আরেক অনুষ্ঠানে মির্জা আব্বাস বলেছেন 2007 সালে 1/11 সবচেয়ে বেশি ভুক্তভোগী বিএনপি। এই সময় তিনি আরও বলেন 5 আগস্টের পর যেভাবে বিভেদ তৈরির চেষ্টা চলছে, এমন চলতে থাকলে দেশে কখনো গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না। আরও জানাচ্ছেন সানিম রিথা। সম্প্রতি বিএনপির সঙ্গে অন্তর্বর্তী সরকার ও বৈষম্য বিরোধীদের সাথে নানা ইস্যুতে টানাপোড়েন দেখা গেলেও নির্বাচন, সংস্কার ও রাজনৈতিক দল গঠন নিয়ে এক প্রকার মুখোমুখি অবস্থান নিয়েছে দুপক্ষ। অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ না থাকে তাহলে একটা নিরপেক্ষ সরকার দরকার হবে নির্বাচনের সময়। এমন প্রেক্ষাপটের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক আলোচনা সভায় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানান। তার এমন বক্তব্য ভালোভাবে নেননি উপদেষ্টা নাহিদ ইসলাম। বৃহস্পতিবার তার ফেসবুকে লেখেন, বিএনপি মহাসচিবের এমন বক্তব্য আরেকটি 1/11 সরকার গঠনের ইঙ্গিত বহন করে। এই রেশ কাটার আগে এবার নাহিদ ইসলামের স্ট্যাটাসের জবাব দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকাল 10টায় শুক্রবার সকাল 11টায় বিএনপির নয়াপল্টন কার্যালয়ে আরাফাত রহমান কোকর দশক মৃত্যুবার্ষিকী আলোচনা সভায় মির্জা আব্বাস বলেন, 1/11 কারণে সবচেয়ে বেশি ভুক্তভোগী দল বিএনপি। এমনকি বিএনপিকে আওয়ামী লীগ ও ভারতের দোসর বানানোর চেষ্টাও চলছে বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা। এছাড়া 5 আগস্টের পর যেভাবে বিভেদ তৈরির চেষ্টা হচ্ছে তা চলতে থাকলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না। 2007 সালে 1/11 যে ভয়াবহ পরিণতি, এটা বিএনপির চেয়ে কেউ বেশি ভোগ করে নাই। বিএনপির প্রতিটি নেতা কর্মী, সাধারণ কর্মী থেকে শুরু করে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা পর্যন্ত এই 1/11 অনুসরণ থেকে রেহাই পায় নাই। এই 5 আগস্টের পরে আজ যদি করতে থাকেন তাহলে কিন্তু দেশের গণতন্ত্র কোনদিন চেহারা দেবে না। এদিকে অন্তর্বর্তী সরকারের মধ্য থেকে কিংস পার্টি তৈরির চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একই সাথে এই সরকারের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এই সরকারকে গণতান্ত্রিক আন্দোলনের ফসল মন্তব্য করে রিজভী বলেন, জনগণের প্রত্যাশা ছিল এই সরকার জনগণের জন্য কাজ করবে, কিন্তু তারা শুধু আগে সংস্কার নিয়ে আছে। এখনো অধিকাংশ সচিব ও প্রশাসনের লোক আওয়ামী লীগের দোসর বলেও মন্তব্য করেন তিনি। এমনকি প্রশাসনিক নিয়োগের ক্ষেত্রে বিশেষ এক রাজনৈতিক দলকে প্রাধান্য দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা। আমরা শুনেছি
যে উপদেষ্টাদের মধ্যে থেকে চেষ্টা করা হচ্ছে যে একটা কিংস পার্টি করার। তারপরে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে বিশেষ কোনো রাজনৈতিক দলকে তারা প্রাধান্য দিচ্ছেন বা ইয়ে করছেন। তো এগুলো দেখে কি বলতে পারে না, রাজনীতিবিদরা বলতে পারে না যে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলতে পারে না? বলতে পারে। এদিন আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে তার কবরে শ্রদ্ধা জানাতে বনানীতে আসেন বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সানিম মৃধা, এখন, ঢাকা। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জামায়াতে ভোট দিয়ে ক্ষমতায় আনলে সারা দেশে সমতার ভিত্তিতে উন্নয়ন করা হবে। কুড়িগ্রামের সরকারি কলেজ মাঠে জামায়াতের কর্মী সমাবেশে তিনি বলেন, আওয়ামী লীগ কাউকে ছাড় দেয়নি, 18 কোটি মানুষের উপর জুলুম করেছে বলেও জানান তারা। একই সঙ্গে আওয়ামী লীগ মানুষ খুন করে ক্ষমতায় থাকতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন ডাক্তার শফিকুর রহমান। তারা সংখ্যালঘু বলে বাংলাদেশিদের মধ্যে বিভাজন সৃষ্টি করেছিল। এছাড়া 1972 থেকে এ পর্যন্ত যারা সংখ্যালঘু বলে অন্যের বাড়ি দখল, লুটপাট করেছে তাদের নাম প্রকাশ করে বিচারের দাবি করেছেন জামায়াতের আমির। এ সময় জুলাই বিপ্লবে শহীদদের রক্তের সাথে বেইমানি না করার আহ্বান জানান তিনি। ফ্যাসিস্ট সরকারের কারণেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হয়নি বলে জানান জামায়াতের এই শীর্ষ নেতা। ক্ষমতার শেষ মুহূর্ত পর্যন্ত মানুষ খুন করে তারা ক্ষমতায় থাকতে চেয়েছে। আমরা পরিষ্কার বলতে চাই, আল্লাহ যদি আপনাদের ভালোবাসা সিক্ত হয়ে, দেশবাসীর ভালোবাসা সিক্ত হয়ে আমাদের উপর মেহেরবানি করেন আর যদি এই দেশের খেদমতের দায়িত্ব দেন, ইনশাআল্লাহ তাআলা আজিম প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর মুখ দেখে কোনো এলাকার উন্নয়ন হবে না। জনগণের ন্যায্য প্রয়োজনকে বিবেচনায় নিয়ে সমন্বিত সুষম উন্নয়ন হবে ইনশাআল্লাহ। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের উচ্চ প্রবৃদ্ধির দাবি ছিল জালিয়াতি। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে এই কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। হাসিনা সরকারের দুর্নীতি নিয়ে প্রশ্ন না তোলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা নিয়েও সমালোচনা করেছেন তিনি। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো আগ্রহ নেই বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টা। সাক্ষাৎকারে তিনি বলেন, দেশ কিভাবে চালাতো এ নিয়ে দাভোসে কথা বলেছিলেন শেখ হাসিনা। সে সময় কেউ তাকে কোনো প্রশ্ন করেনি। ফলে শেখ হাসিনা সরকারের স্বৈরাচারী হয়ে ওঠায় আন্তর্জাতিক সম্প্রদায়েরও দায় আছে বলে মনে করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেছেন, যা ঘটেছে এর জন্য পুরো বিশ্বই দায়ী, তবে এটি বিশ্বের জন্য একটি শিক্ষা। অর্থনৈতিক প্রবৃদ্ধির হার দিয়ে মানুষের জীবনমানের উন্নতি তুলনা করতে চান না উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, তিনি ব্যক্তিগতভাবে প্রবৃদ্ধির হার দিয়েই সবকিছু বিবেচনা করার পক্ষে নন। দারিদ্র্য এবং বেকারত্ব দূরীকরণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্যোগে চালু হওয়া বিশ্বব্যাপী 3-0 আন্দোলনের প্রশংসা করেছেন সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট আল গোর। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে আল গোর অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচিকে সমর্থন করার অঙ্গীকার ব্যক্ত করেন। সাক্ষাতে তারা জুলাই অভ্যুত্থান, বাংলাদেশের সংস্কার কর্মসূচি এবং নির্বাচন ও ভূ রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করেছেন। সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট সংস্কার এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরকে সমর্থন করার কথা জানান। এ সময় আল গোরকে জুলাই অভ্যুত্থানের সময় আঁকা গ্রাফিতি ও দেয়ালচিত্রের উপর ভিত্তি করে রচিত শিল্পকর্ম সংকলন দ্য আর্ট অফ ট্রায়াম্ফ বইটি উপহার দেন অধ্যাপক ইউনূস। চলতি বছরের দ্বিতীয়ার্ধে বাংলাদেশ এবং জাতিসংঘের ব্যবস্থাপনায় রোহিঙ্গাদের নিয়ে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, 170টির বেশি দেশের সম্মেলনে অংশ নেবে। সুইজারল্যান্ডের বিশ্ব অর্থনৈতিক ফোরামের সাইডলাইনে প্রধান উপদেষ্টার কর্মসূচি নিয়ে প্রেস সচিব গণমাধ্যমে বলেন, চট্টগ্রাম পোর্টের দক্ষতা বাড়াতে সহযোগিতা করতে চায় বিশ্বের বড় 2 কোম্পানি। তারা নিউমেরিং কন্টেইনার টার্মিনালকে গ্রিন টার্মিনাল হিসেবে রূপান্তর করতে চায়। চিটাং পোর্টের এফিসিয়েন্সি যদি ভালো হয় তাহলে এমন হতে পারে যে আমাদের এক্সপোর্ট অর্ডার এসে ওইটা প্রসেস হয়ে আবার বায়ারের কাছে যেতে
দেখা যায় যে 15-20 দিনের মধ্যে আমরা করতে পারছি। ওয়ার্ল্ডের লার্জেস্ট 2টা কোম্পানি আজকে প্রফেসর ইউনূসের সাথে দেখা করেছেন, তারা বাংলাদেশের ব্যাপারে ইন্টারেস্টেড এবং এই তাদের যে ইন্টারেস্টটা শো করাও ওয়ার্ল্ডকে জানাচ্ছে যে না, বাংলাদেশের এখন পরিস্থিতি স্বাভাবিক, বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন স্বাভাবিক। তারা এখন মোর অ্যান্ড মোর ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসাটা এখন পাইপলাইনে আছে এবং অনেকে ইন্টারেস্টেড বাংলাদেশে আসতে। পাগলের প্রলাপের মতো গুজব ছড়ানো হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে এক ফেসবুক পোস্টে একথা উল্লেখ করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এসব গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে লিখেছেন, আমরা সবাই ভালো আছি, নিজ নিজ জায়গাতেই আছি। গেল মধ্যরাতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও সমন্বয়কদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা ও সমালোচনার ঝড় ওঠে। ছড়িয়ে পড়ে একাধিক পোস্টে উপদেষ্টা ও সমন্বয়কদের নিয়ে বিভিন্ন অপতথ্য ছড়ানো হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ব্যক্তিরা একাধিক পোস্ট দিয়ে এসব দাবি আরও জোরালো করার চেষ্টা করেন। এসব গুজব ছড়ানোর কারণে জনমনে বিভ্রান্তি তৈরি হয়। তার প্রেক্ষিতে স্ট্যাটাসে নিজেদের অবস্থান পরিষ্কার করলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন আগের চেয়ে অনেকটা ভালো। শুক্রবার রাতে হাসপাতাল থেকে বাসায় ফিরতে পারেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। লন্ডনের দ্য লন্ডন ক্লিনিকের সামনে সাংবাদিকদের কথা জানিয়েছেন ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি জানান, নতুন করে আরও কিছু পরীক্ষা নিরীক্ষা দেওয়া হয়েছে। সব রিপোর্ট এলে খালেদা জিয়াকে ছুটি দেওয়া হতে পারে। পরবর্তীতে তারেক রহমানের বাসায় থেকে নিয়মিত চিকিৎসা নেবেন তিনি, এমন কথাও জানিয়েছেন ডাক্তার জাহিদ। ওনার ছুটি হওয়ার সম্ভাবনা আছে কালকে, এটি সত্যি কথা। এবং কালকে ওনার এইখানকার চিকিৎসকরা যদি ওনাকে ছুটি দেয়, কারণ ওই কিছু কিছু রিপোর্টের জন্য আজকেও একজন চিকিৎসক দেখে ওনাকে কিছু পরীক্ষা করার জন্য দিয়েছেন। সেই পরীক্ষাগুলো আমরা কালকে করাবো। উনি দিয়েছেন বিকেলের সন্ধ্যার দিকে এসে, সেগুলো করাবো। করে যদি সব ঠিক থাকে তাহলে হয়তো কালকে ওনার সন্ধ্যার দিকে ইভিনিংয়ে আওয়ারে ছুটি হওয়ার সম্ভাবনা আছে। এভাবে অব্যাহত রাখে আমরা ওনার মানুষের দোয়া, আল্লাহর অশেষ রহমতে আমরা ওনাকে দ্রুতই হয়তো দেশে ফেরত নিয়ে চলে যেতে পারি। কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল থেকেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের 10ম গ্রেডের দাবিতে শিক্ষক সমাবেশ হয়েছে। এখন প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাচ্ছেন তারা। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী রকিবুল রাহাত। চলে যাচ্ছি তার কাছে। রাহাত, জানাবেন যে আমরা কিছুক্ষণ আগে যখন আপনার সঙ্গে কথা হয়েছিল এখন দুপুরের আয়োজনে, তখন আপনি বলেছিলেন যে তাদের সঙ্গে তারা সরকারকে একটি সময় বেঁধে দিয়েছে এবং এই সময়ের মধ্যে তারা বলেছিল তাদের সঙ্গে যেন দেখা করে তাদের দাবি দাবাগুলো যেন শুনে এবং সেগুলোর ব্যাপারে যেন তাদেরকে আশ্বস্ত করে। এখন আসলে তারা যাচ্ছে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে। সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। মিনার থেকে কিন্তু ইতোমধ্যে পদযাত্রা করে এই প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক যারা রয়েছেন তারা শাহবাগ পর্যন্ত এসেছেন। তারা তাদের যে দাবি, অর্থাৎ 10ম গ্রেডে উন্নীত করার জন্য তারা 2টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন এবং সেই সময় শেষ হয়ে যাওয়ার পর এই মুহূর্তে কিন্তু তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে একটি পদযাত্রা শুরু করেছিলেন শহীদ মিনার থেকে। এবং এটি যখন শাহবাগ জাদুঘরের সামনে কিন্তু পুলিশ তাদেরকে আটকে দিয়েছে। এই মুহূর্তে আমরা দেখছি যে পুলিশের পক্ষ থেকে তাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে আজকে যেহেতু শুক্রবার এবং প্রধান উপদেষ্টাও দেশের বাইরে রয়েছেন, সেক্ষেত্রে তারা তাদের যে দাবি দেওয়া রয়েছে সেটি রবিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে জানানোর জন্য এবং সেখান থেকেই কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে কিন্তু পুলিশের পক্ষ থেকে তাদেরকে আশ্বস্ত করা হচ্ছে। তবে প্রাথমিক বিদ্যালয়ের যারা রয়েছেন তারা, আমরা দেখছি যে তারা এখন পর্যন্ত এই জায়গাটিতে অবস্থান নিয়ে আছেন। অনেকে বসে পড়েছেন, অনেকে সড়কে বসে পড়েছেন এবং আমরা কিন্তু দেখছি বাকি বেশ কয়েকজনই এখানে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়েছেন। তারা মূলত কথা বলছেন যে কিভাবে এই বিষয়টার সমাধান করা যায়। এর আগে আমরা দেখছিলাম যে এই শহীদ মিনারে যে সংক্ষিপ্ত সমাবেশটি হয়েছিল, সেই সংক্ষিপ্ত সমাবেশে দুপুরের পরে, অর্থাৎ তাদের যে সময়সীমা বেঁধে দেওয়া ছিল 2টার মধ্যে গণশিক্ষা এবং প্রাথমিক অধিদপ্তর থেকে তাদের সঙ্গে কেউ কথা বলতে আসবে, সেটি না আসার পরে কিন্তু আমরা দেখেছি যে বিএনপির পক্ষ থেকে বিএনপির একজন সদস্য তিনি শহীদ মিনারে এসে অবস্থান নেন এবং তিনি শহীদ মিনারে অবস্থান নিয়ে কিন্তু তিনি পরবর্তীতে তাদের যে দাবি, সেই দাবির পক্ষে একমত। এই মুহূর্তে আমরা দেখছি যে একটি দল
তারা কিন্তু এই প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে কিন্তু একটি দলকে নিয়ে যাচ্ছে, মূলত পুলিশ অর্থাৎ একটি প্রতিনিধি দল যারা রয়েছেন সেই প্রতিনিধি দলটি কিন্তু এখানে রওনা হয়েছেন। বাকিরা কিন্তু এখন পর্যন্ত কেউ রওনা দেয়নি। আমরা একটু তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব যে তারা প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে কি কি দাবি নিয়ে যাচ্ছে সেই বিষয়টি আমরা মূলত জানতে চাই। এই মুহূর্তে কিন্তু আমরা দেখছিলাম যে একটি প্রতিনিধি দলকে, পুলিশের পক্ষ থেকে একটি প্রতিনিধি দলকে তাদেরকে এই যে মিছিলটি যেটি প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাচ্ছিল সেখান থেকে তাদের প্রতিনিধি দলকে বাছাই করে নিয়ে আসা হয়েছে, এবং নিয়ে আসার পর কিন্তু আমরা দেখছি যে এই মুহূর্তেও তারা আসলে জানাচ্ছে না যে এই যে প্রতিনিধি দলটি রয়েছে সেই প্রতিনিধি দলটি কি কি দাবি নিয়ে যাচ্ছে এবং তারা কি দাবি করবেন প্রধান উপদেষ্টা বরাবর, সেটি পরবর্তীতে প্রেস ব্রিফিং করার পরে আমরা জানাতে পারবো। এই ছিল শাহবাগ থেকে আমার কাছে সবশেষ। তন্ময়। সমাবেশ শেষে সহকারী শিক্ষক যারা রয়েছেন প্রাথমিক বিদ্যালয়গুলোর, সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেখানে তাদের 10ম গ্রেডে উন্নীত করার দাবিতে তারা সমাবেশ করেছেন এবং এই সমাবেশ শেষে এখন প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে সেই বাসভবন অভিমুখে একটি প্রতিনিধি দল যাত্রা করছে। সেই খবরাখবর আমাদেরকে জানাচ্ছিলেন রাজধানী শাহবাগ থেকে সহকর্মী রকিবুল রাহাত। এবারের বইমেলা সাজানো হচ্ছে 24-এর গণ অভ্যুত্থানের আবহে। বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে চলছে স্টল তৈরির কাজ। বিগত বছরে যেসব প্রকাশনা প্রতিষ্ঠান বঞ্চিত হয়েছে এবার তারাও পেয়েছেন স্টল বরাদ্দ। মেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠান বেড়েছে 49টি আর স্টল ইউনিট 111টি। তবে দূর হয়নি প্যাভিলিয়ন বৈষম্য বিরোধী সৃজনশীল প্রকাশক সমিতি বলছেন বিগত স্বৈরাচার সরকার দলীয় লোকদের সুবিধা দিতেই প্যাভিলিয়ন সংস্কৃতি তৈরি করে। এদিকে বইমেলায় শৃঙ্খলা ফেরাতে চায় বাংলা একাডেমি। ফরহাদ বিন নূরের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। রফিক সালাম বরকত জব্বারের রক্তস্নাত ফেব্রুয়ারি, আর সেই রক্তের উপর দাঁড়িয়ে আমাদের মায়ের ভাষা। ভাষা শহীদদের স্মরণে 52 বীরত্ব গাথায় অমর 21 গ্রন্থমেলা। এই যে শ্রমিকের নিরলস পরিশ্রম আর কারিগরের সুনিপুণ হাতের ছোঁয়া, বাংলা একাডেমি প্রাঙ্গণ আর সোহরাওয়ার্দী উদ্যানে ছোটাছুটি, তা সবই 2025-এর বইমেলাকে ঘিরে। শহীদ আবু সাঈদ, মীর মুগ্ধ ও ওয়াসিম সহ হাজারো প্রাণের বিনিময়ে এক শোষণমুক্ত বাংলাদেশে প্রাণের মেলার আয়োজন। তাই তো এবারের প্রতিপাদ্য জুলাই গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ। কিন্তু যে আকাঙ্ক্ষায় হাজারো প্রাণের বলিদান আর অজস্র আহতের আর্তনাদ, অভ্যুত্থান পরবর্তী বইমেলায় তা কতটুকু পূর্ণ হলো? বিগত সময়ে যেসব প্রকাশনা প্রতিষ্ঠান বাংলা একাডেমির সব শর্ত পূরণ করার পরও বৈষম্যের শিকার হয়ে বঞ্চিত ছিল, এবার তারা বইমেলায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে। বাংলা একাডেমির তথ্য বলছে এবার বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠান বেড়েছে 49টি আর স্টল ইউনিট 111টি, যেখানে মোট প্রতিষ্ঠান 691টি এবং মোট ইউনিট 1057টি। বছরের পর বছর কেবলমাত্র ভিন্ন চিন্তার অজুহাতে কোনো ধরনের ব্যাখ্যা না দিয়ে বারবার স্টল বরাদ্দ দেওয়া হয় নাই, একবারের জন্য স্টল বরাদ্দ দেওয়া হয় নাই। অথচ অনেক মানুষ অনেক স্টল বরাদ্দ পেয়েছে যাদের শুধুমাত্র দলীয় লেজুর বৃত্তি এবং চিন্তাগত ঐক্যের কারণে। সবাই অংশ নেওয়ার সুযোগ পেলেও দূর হয়নি প্যাভিলিয়ন বৈষম্য। এবারও 35টি প্যাভিলিয়ন ছড়িয়ে ছিটিয়ে থাকবে মেলার মূল অংশে। বৈষম্য বিরোধী সৃজনশীল প্রকাশক সমিতি বলছে বিশ্বের কোনো বইমেলায় প্যাভিলিয়ন সংস্কৃতি না থাকলেও গত এক দশকে তৎকালীন ক্ষমতাসীন দলের মদতপুষ্ট সুবিধাভোগী প্রকাশকদের প্যাভিলিয়ন বরাদ্দ দিত বাংলা একাডেমি। 1 ইউনিট, 2 ইউনিট, 3 ইউনিট বা 4 ইউনিট স্টলগুলি থাকছে, যেভাবে হঠাৎ করে মধ্যখানে একটা বড় প্যাভিলিয়ন, স্বাভাবিকভাবেই কিন্তু এটি একটি দৃষ্টিকটু ব্যাপার। এদিকে এবার কাগজ ও কালির দাম গতবারের মতোই থাকায় বইয়ের দাম বাড়ার সুযোগ নেই বলে জানান প্রকাশকরা। ওর মধ্যেই থাকবে, এক্সট্রা কোনো দাম হচ্ছে তো যুক্ত হওয়ার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। প্রতিষ্ঠান এবং স্টলের দিক দিয়ে এ যাবৎকালের সবচেয়ে বড় বইমেলা হতে যাচ্ছে এবার বলে দাবি বাংলা একাডেমির। এগুলো বিবেচনায় ছিল
এবং সেখানে কিছু অভিযোগও ছিল, কিন্তু আমাদের বইমেলার পরিচালনা কমিটি সমস্ত অভিযোগগুলোকে নিষ্পত্তি করার চেষ্টা করেছেন। যতজন আবেদন করেছে ততজনকে আমরা পারিনি, কিন্তু কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে যথাসম্ভব বেশি পরিমাণ প্রকাশককে আমরা এবার বইমেলায় নেয়ার চেষ্টা করেছি। জুলাই গণ অভ্যুত্থানের আবহে সাজানো হচ্ছে এবারের বইমেলা। গতবার যেখানে নানান বিশৃঙ্খলার অভিযোগ ছিল, এবার সেখানে শৃঙ্খলা ফেরাতে চায় বাংলা একাডেমি। সব মিলিয়ে পাঠক প্রকাশকের সত্যিকারের প্রাণের মেলায় পরিণত হোক এবারের বইমেলা, প্রত্যাশা সেটি। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। নাগালের বাইরে চলে যাচ্ছে চালের বাজার। এতে সংকটের মুখে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতারা। শীতকালীন সবজির বাজারে স্বস্তি ফিরলেও মাংসের বাজার নিয়ে ক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। যদিও রুই, কাতল সহ অন্যান্য সামুদ্রিক মাছের দাম রয়েছে স্থিতিশীল। আরও জানাচ্ছেন তাজফিহা উকরোজ। চালের বাজারে দীর্ঘদিন ধরেই চলছে অস্থিতিশীলতা, যার ফলে সংকটের মুখে পড়ছেন নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষরা। প্রতিদিনের এই খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধি তাদের মাসিক ব্যয়ের ভার বাড়িয়েছে। তরকারি 1 কেজি কেনা যায় 10 টাকা দিয়ে, চাউল 1 কেজি কেনা লাগে 80 টাকা দিয়ে। মানুষ খাইয়ে বাঁচতে হবে তো। ভারত, মিয়ানমার থেকে আমদানিকৃত চাল পর্যাপ্ত নয় দাবি করে বিক্রেতারা বলেন, সরু বা মিনিকেট চাল 80 থেকে 90 টাকায়, নাজির শাল 70 থেকে 85 টাকায় এবং মোটা চাল 58 থেকে 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাইরে থেকে মাল আসলে আসতে আছে কম, আমরা মোটামুটি নাজির শালটা পাইছি, এখনো দাম ওরকম কমে নাই, আগের মতো দাম আছে এমনি। বিগত 15-20 দিনে যে দাম বাড়ছে এখন ওইটাই বলবৎ আছে। শীতকালীন সবজি ও মাছের বাজারে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রেতারা। গেল সপ্তাহে যে বড় ইলিশ বিক্রি হয়েছে 2500 টাকা কেজি দরে, এ সপ্তাহে তার দাম 2100 থেকে 2200 টাকা। রুই, কাতলা সহ অন্যান্য সামুদ্রিক মাছের দামও স্থিতিশীল। গত সপ্তাহে যে দাম ছিল এখন ওই একই লেভেলে আছে। গত সপ্তাহে বিক্রি করছে এটি 2700-2800 টাকা কেজি, 1 কেজির উপরে। আজকে বিক্রি করতেছি 2500 টাকা কেজি। তবে গরুর, খাসির মাংস ও মুরগির বাজারে বাড়তি দাম নিয়ে অখুশি ক্রেতারা। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকায়, যা গেল সপ্তাহে ছিল 185 থেকে 190 টাকার মধ্যে। মুরগি সামান্য বাড়তি, আগে 70 টাকা ছিল, এখন 80-90 এরকম। ব্রয়লার দিন আগের নিয়ন্ত্রণ আগের মতন চলতেছে, আপনার 90-200 এরকমই বাজার চলতেছে। শীতকালীন সবজি ও মাছের বাজারে স্বস্তি থাকলেও মাংসের বাজারে ক্রেতাদের অসন্তোষ এখনো কাটেনি। তাজফিহা উখরোজ, এখন, ঢাকা। নাটোরে চলছে 10 দিনব্যাপী বেসিক শিল্প উদ্যোক্তা মেলা। শেষ সময়ে বেড়েছে ক্রেতাদের ভিড়। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে বেসিক চত্বর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুব হোসেন। চলে যাচ্ছি তার কাছে। মাহবুব, জানাবেন যে আমরা বলছিলাম যে ক্রেতাদের ভিড় বেড়েছে, কতটি স্টল আসলে এসেছে এবং বেচাকেনা নিয়ে বিক্রেতারা কি বলছেন? জি তন্ময়, আপনি যেমনটি বলেছিলেন, এই মেলাটি শুরু হয়েছিল এই মাসেরই 16 তারিখে। আজকে এই মেলাটির 9ম দিন। এটি আগামীকাল শেষ হবে। তবে এই শেষ সময়ে কিন্তু দর্শনার্থীরা প্রচুর ভিড় করছে এবং যেহেতু আজকে শুক্রবার রয়েছে, যার কারণে ছুটির দিনে কিন্তু অনেকেই এই পরিবার পরিজন নিয়ে কিন্তু এই মেলাতে আসছেন এবং এখানে বাংলাদেশের 6টি জেলার অন্তত 50টি স্টল কিন্তু এখানে স্থান পেয়েছে। যারা ক্ষুদ্র উদ্যোক্তা রয়েছেন তারা কিন্তু মূলত এই মেলা স্টল দিয়েছেন। আপনাকে যদি যেমনটি বলি যে কুষ্টিয়া, বগুড়া, রংপুর সহ বিভিন্ন জায়গার যে 6টি জেলা রয়েছে, এই 6টি জেলার এই ক্ষুদ্র উদ্যোক্তারা তারা কিন্তু এখানে স্টল দিয়েছেন। তবে এই শেষ সময় কিন্তু মেলায় প্রচুর ভিড় দেখা যাচ্ছে এবং ক্রেতা বিক্রেতারা যারা রয়েছেন তারা কিন্তু বেশ ব্যস্ত সময় পার করছেন। আমরা বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে মেলার শুরুর দিকে তেমন বেচা কেনা না হলে কিন্তু এই শেষ সময়, যেহেতু আগামীকাল শেষ হবে, শেষ সময় কিন্তু তারা প্রচুর বেচা কেনা করতে পারছেন এবং এখানে কিন্তু যারা অনেকেই যারা দর্শনার্থী রয়েছে তারা এখানে এসে দেখছেন, কিনছেন। তবে আপনাকে একটু জানিয়ে রাখি যে আমরা বিসিক কর্তৃপক্ষের কাছ থেকে যেটি তথ্য পেয়েছি, এই মেলায় গতকাল পর্যন্ত 60 লাখ টাকার বিক্রি হয়েছে এবং এখানে যারা উদ্যোক্তারা রয়েছেন তারা কিন্তু এখন পর্যন্ত প্রায় 10 লাখ টাকার তারা অর্ডার পেয়েছে বলে আমাদেরকে এমনটি জানিয়েছেন এবং বেশ কিছু ছাড়ও চলছে এই মেলাতে। তো তন্ময়, এই ছিল নাটোর থেকে আমার কাছে সবশেষ তথ্য।
সাপ্তাহিক ছুটির দিনে কুয়াকাটা সমুদ্র সৈকতে ভিড় বেড়েছে পর্যটকদের। এ নিয়ে আরো বিস্তারিত জানবো আমরা। কুয়াকাটা থেকে যুক্ত আছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, পর্যটক বাড়ায় নিশ্চয়ই ব্যবসা বাণিজ্যও বেড়েছে, ব্যবসায়ীরা কতটুকু সন্তুষ্ট রয়েছেন তাদের ব্যবসা বাণিজ্য নিয়ে জানাবেন। তন্ময়, আপনার প্রশ্নের সরাসরি উত্তরে যাচ্ছি। আসলে এখানকার প্রায় 2 শতাধিক হোটেল মোটেল রিসোর্ট রয়েছে এবং কুয়াকাটা সমুদ্র সৈকত কেন্দ্রিক যে সকল ব্যবসা বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে সকল ব্যবসা বাণিজ্যিক প্রতিষ্ঠানে বেচা বিক্রি বেড়েছে। কেননা আপনি জানেন যে এখন শীত মৌসুম মানে পর্যটন মৌসুম, সে কারণে দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার পর্যটক, দর্শনার্থী এবং শিক্ষা সফরে আসা মানুষ তারা কিন্তু এই কুয়াকাটা সৈকতে বিচরণ করছেন। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু চোখ যত দূরে যাচ্ছে তত দূরেই মানুষ আর মানুষ। তারা কিন্তু এখন সৈকতে মিলিত হয়েছেন আর কিছুক্ষণ পরেই সূর্য অস্তের মনোরম দৃশ্য দেখার জন্য তারা এখানে এসেছেন। সূর্য অস্তের দৃশ্য দেখে তারা আবার অনেকেই গন্তব্যে ফিরে যাবেন এবং অনেকে আবার আগামীকালকেও সূর্য উদয়ের দৃশ্য দেখে তারপর আগামীকালকে তারা গন্তব্যে ফিরে যাবেন। এখানকার ব্যবসায়ী রয়েছেন, সকল শ্রেণীর ব্যবসায়ীদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলেছেন যে এখানে যে সকল পর্যটক আসছেন তারা প্রত্যেকেই তারা কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন, সে কারণে তাদের বাণিজ্যিক সময়টা ভালো যাচ্ছে এবং বাণিজ্যিক বিগত দিনে যে লোকসান ছিল সেটি কাটিয়ে উঠতে পারবে। একথা বলা যায় যে পর্যটন কেন্দ্র কুয়াকাটা কেন্দ্রিক যে সকল বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে সকল বাণিজ্যিক প্রতিষ্ঠান ব্যবসায়িকভাবে গতিশীল হয়ে উঠেছে। এই ছিল আমার কাছে সবশেষ তন্ময়। কক্সবাজারের টেকনাফের পাহাড়ি এলাকা থেকে অপহৃত 15 জনকে উদ্ধার ও অপহরণকারী চক্রের 2 সদস্যকে আটক করেছে পুলিশ। দুপুর 1:30টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের মধ্যম কচ্ছপিয়ার পাহাড়ে এই অভিযান চালানো হয়। পুলিশ জানায় পাহাড়ে অপহরণকারী চক্রের অবস্থানের খবর টেকনাফ পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে 2 জনকে আটক করে। একই সাথে অপহৃত 15 জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে 10 জন রোহিঙ্গা ও 5 জন বাংলাদেশি নাগরিক রয়েছেন। এ ঘটনায় আটককৃতরা হলেন কচ্ছপিয়ার করাচিপাড়া এলাকার মোহাম্মদ হারুন ও নূর মোহাম্মদ। পুলিশ জানায় অপহরণকারী চক্রটি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশি ও রোহিঙ্গাদের অপহরণ করে মুক্তিপণ আদায় করে আসছিল। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে 2 জন আহত হয়েছেন। ভোরে উপজেলার ফুলতলি আশাতলির সীমান্তে 47-48 নম্বর পিলার এলাকায় এই ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। স্থানীয়রা জানায় বিস্ফোরণে আহত আলী হোসেন ও আরিফ উল্লাহ অবৈধভাবে গরু আনতে মিয়ানমারে অনুপ্রবেশ করে। এ সময় সীমান্ত এলাকায় পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণ হলে তারা গুরুতর আহত হন। এবারে আন্তর্জাতিক। যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ 14 দিনের জন্য স্থগিত করেছে দেশটির আদালত। যদিও আদালতের এই রায়ের বিরুদ্ধে আবেদন করবেন বলে প্রতিক্রিয়া জানিয়েছেন নয়া মার্কিন প্রেসিডেন্ট। এদিকে সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব নেতাদের উদ্দেশ্যে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মার্কিন মুলুকে কারখানা স্থাপন করে নিজস্ব পণ্য উৎপাদন শুরু করলে চড়া আমদানি শুল্ক আরোপ করবেন তিনি। সতীর্থ কর্মকার জানাচ্ছেন বিস্তারিত। 20 জানুয়ারি শপথ নেওয়ার পর যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার সুযোগ বাতিল করে নির্বাহী আদেশ জারি করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাথে সাথে এই নির্বাহী আদেশকে চ্যালেঞ্জ জানায় ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত 22 অঙ্গরাজ্য। আইনি লড়াইয়ে সামিল হয় বিভিন্ন নাগরিক অধিকার সংগঠনও। এরই ধারাবাহিকতায় ওয়াশিংটনের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি নিক ব্রাউন ও ডেমোক্র্যাট নেতৃত্বাধীন 3 স্টেট অরেগন, অ্যারিজোনা ও ইলিনয়ের আবেদন আমলে নিয়ে জরুরি ভিত্তিতে ওই নির্বাহী আদেশ 14 দিনের জন্য স্থগিতের রায় দেন সিয়াটেলের বিচারক জন ক্যাফেনোর। রায়ের পর অ্যাটর্নি জেনারেল নিক ব্রাউন দাবি করেন, অবৈধ অভিবাসীদের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল কার্যকর হলে তা সংবিধান পরিপন্থী হতো। যদিও প্রতিক্রিয়ায় ডোনাল্ড ট্রাম্প বলেছেন, অবিলম্বে এই রায়ের বিরুদ্ধে আপিল করবে তার প্রশাসন। No, obviously we'll appeal it. They put it before a certain judge in Seattle, I guess, right? And there's no surprises with that judge. এদিকে এবার ইউক্রেন ইস্যুতে মুখ খুলেছেন ট্রাম্প। যুদ্ধবন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সাক্ষাৎ করতে উদ্গ্রীব হয়ে আছেন বলে জানান তিনি। পাশাপাশি পশ্চিমা সামরিক জোট নেটোতে অর্থ বরাদ্দ দেওয়ার বিষয়ে এখনও সিদ্ধান্তে আসতে পারেননি বলেও মন্তব্য করেন ট্রাম্প। এছাড়া গর্ভপাতের বৈধতার বিরুদ্ধে মার্চ অফ লাইফে অংশ নিয়ে আটক হওয়া বিক্ষোভকারীদের মধ্যে 23 জনকে ক্ষমা করে নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন নয়া মার্কিন প্রেসিডেন্ট।
এদিকে সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে বিশ্বনেতা ও বহুজাতিক প্রতিষ্ঠানের কর্ণধারদের নজর ছিল যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণের ওপর। বৃহস্পতিবারের এই ভাষণে ট্রাম্প অভিযোগ করেন, ইউরোপের দেশগুলো যুক্তরাষ্ট্রকে সঠিকভাবে মূল্যায়ন করছে না, বিশেষ করে মার্কিন পণ্য ইউরোপে পাঠাতে বেগ পেতে হচ্ছে। তবে তিনি নিশ্চিত করেছেন, এত কিছুর পরেও ইউরোপে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহে দ্বিতীয়বার ভাববে না ওয়াশিংটন। এছাড়া মার্কিন মুলুকে কারখানা স্থাপন করে পণ্য উৎপাদন না করলে চড়া আমদানি শুল্ক আরোপের হুঁশিয়ারিও দিয়েছেন ট্রাম্প। বিশ্বজুড়ে তেলের দাম বাড়তে থাকায় এ নিয়ে উষ্মাও প্রকাশ করতে দেখা গেছে তাকে। যদিও ট্রাম্প নিশ্চিত করেছেন, কানাডা থেকে তেল কেনার কোনো পরিকল্পনা নেই প্রশাসনের। এদিকে কানাডাকে সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার প্রস্তাবে সম্মত না হলে কানাডিয়ান পণ্যে বাড়তি আমদানি শুল্ক আরোপ করবেন তিনি। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। এরই মধ্য দিয়ে চলে এলাম এখন বিকেলের আয়োজনের একেবারে শেষ প্রান্তে। তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। প্রশাসনিক নিয়োগে বিশেষ রাজনৈতিক দলকে প্রাধান্য দিচ্ছে সরকার। অভিযোগ, বিএনপির ক্ষমতায় এলে সমতার ভিত্তিতে উন্নয়নের আশ্বাস জামায়াতের। যদি এই দেশের খেদমতের দায়িত্ব দেন, জনগণের ন্যায্য প্রয়োজনকে বিবেচনায় নিয়ে সমন্বিত সুষম উন্নয়ন হবে ইনশাআল্লাহ। বিভিন্ন জায়গায় প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে বিশেষ কোনো রাজনৈতিক দলকে তারা প্রাধান্য দিচ্ছেন। হাসিনা সরকারের উচ্চ প্রবৃদ্ধির দাবি ছিল জালিয়াতি। রয়টার্সকে ডক্টর ইউনুস, জাতিসংঘের ব্যবস্থাপনায় রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্মেলন চলতি বছরেই। প্রফেসর ইউনুস বলেছেন যে রোহিঙ্গাদের নিয়ে একটা বড় ইন্টারন্যাশনাল একটা কনফারেন্স হবে এবং এই ইন্টারন্যাশনাল কনফারেন্সটা এই বছরই শেষের দিকে সেকেন্ড হাফে হবে। শতভাগ পদোন্নতি সহ প্রাথমিকে সহকারী শিক্ষকদের বেতন 10ম গ্রেডে বাস্তবায়নের দাবি। কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ। একজন শিক্ষক কখনোই রাষ্ট্রের তৃতীয় শ্রেণীর কর্মচারী হইতে পারে না। সহকারী শিক্ষক যেন 10ম গ্রেড পায়, শুধু একটাই দাবি আমাদের। এবং অমর একুশে বইমেলায় প্যাভিলিয়ন বরাদ্দ নিয়ে বৈষম্যের অভিযোগ প্রকাশকদের। মেলায় শৃঙ্খলা ফেরাতে তৎপর বাংলা একাডেমি। এই ছিল এখন বিকেলের আয়োজনে। যাবার আগে জানাতে চাই, সবশেষ খবর সবার আগে পেতে ভিজিট করুন এখন.টিভি। ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে দেখুন youtube.com/c/ekhonTV।